বলা হয় ছেলে বড় হলে বাবাকে ছোট হতে হয় না, কিন্তু কখনো কখনো পরিস্থিতি মানুষকে ছোট মনে করিয়ে দেয়। আর যখন সেই বাবাকেই নিজের বাড়িতেই বোঝা মনে করা হয়, যখন ইজ্জতের বদলে অভিযোগ দেওয়া হয়, তখন মানুষ ভাঙে না, সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকের এই সত্যি কাহিনী এমন এক বাবার, যিনি নিজের সবকিছু ছেলেকে উৎসর্গ করে দিয়েছিলেন, আর তারপর সেই ছেলের বাড়ি থেকেই তাকে মিথ্যে অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। বন্ধুরা, পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও শহরের নাম লিখে জানান। বারাণসীর ভৈরব ঘাটের সরু গলিতে থাকা হরিপাল মিশ্রের জীবন এখন একদম শান্ত নদীর মতো বয়ে যাচ্ছিল, ধীর, ক্লান্ত আর নিঃসঙ্গ। স্ত্রী সরোজ চলে যাওয়ার পর বাড়ির প্রতিটা কোণ যেন তার সঙ্গে সঙ্গে কেঁদে উঠত। যে আঙিনায় একসময় হাসির শব্দ গুঞ্জরিত হতো, সেই দেয়ালগুলো এখন তার পদচারণার আওয়াজও শুনে ফেলে। হরিবাবু সকালবেলা নিজের ঘরের জানালা খুলে গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু মনের ভেতর একটা কথাই খোঁচা দিত, এখন আমার আপন কে? তার ছেলে অঙ্কিত বহু বছর আগে মুম্বাই চলে গিয়েছিল। আইটি কোম্পানিতে চাকরি, আধুনিক লাইফস্টাইল, আর সেই চাকচিক্যের মধ্যে হারিয়ে যাচ্ছিল এক ভারতীয়তার স্পর্শ। প্রথম বছর অঙ্কিত বাবাকে নিজের কাছে নিয়ে গিয়েছিল, তারপর ধীরে ধীরে আসার সময় কমে গেল, আর এখন তো ফোনও সপ্তাহে একবার আসে। হরিবাবুর কোনো অভিযোগ ছিল না, শুধু এক টুকরো ব্যথা ছিল, ছেলে বদলে গেছে, অথবা সময় তাকে বদলে দিয়েছে। বাড়ি সামলাতেন মঞ্জরী দেবী, ভৈরব ঘাটের সেই সাদামাটা শাড়ি পরা, কপালে হালকা বিন্দি লাগানো এক সাধারণ ভারতীয় নারী। কোথাও রান্না করতেন, কোথাও ঝাড়ু পোছা। মঞ্জুরির ছেলে 2 বছর আগে রোগে মারা গিয়েছিল, সেই শোকেও তিনি ভেঙে পড়েননি। তিনি জীবনকে লড়াই করে জিততে শিখেছিলেন, কিন্তু হাসিটা কখনো ছাড়েননি। হরিবাবু প্রায়ই বলতেন, মঞ্জুরি, তোমার মতো সাহস আজকাল মানুষের মধ্যে কোথায়? আর মঞ্জুরি সব সময় হাসি মুখে উত্তর দিতেন। সেদিন দুপুরে হরিপাল বাবু পুরনো বাক্সে স্ত্রীর লেখা চিঠিগুলো গোছাচ্ছিলেন। হঠাৎ গলিতে গাড়ির হর্ন শোনা গেল। মুম্বাই নম্বরের চকচকে গাড়ি। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে অঙ্কিত, তার স্ত্রী শ্রুতি এবং 2 বাচ্চা, অদিতি বয়স 12 ও আরব বয়স 10। হরিবাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমরা না বলে চলে এলে? অঙ্কিত হেসে বলল, পাপা, ভাবলাম সারপ্রাইজ দেব। কিন্তু শ্রুতির মুখটা ছিল ঠিক মুম্বাইয়ের এসিওয়ালা ঠান্ডা হাওয়ার মতো নির্বিকার। বাড়িতে ঢুকতেই সে বলল, অঙ্কিত, এই বাড়িটা খুবই পুরনো, বাচ্চাদের তো অ্যালার্জি হয়ে যাবে, কমপক্ষে একটা অংশ রেনোভেট করাতে হবে। হরিপাল বাবু মুচকি হেসে বললেন, বেটি, বাড়ি পুরনো, কিন্তু এর ভেতরের ভালোবাসা একদম নতুন, দেখবে অভ্যেস হয়ে যাবে। শ্রুতি চোখ ফিরিয়ে নিল। বাচ্চাদের কাছে বাড়িটা যেন কোনো পুরনো গ্রামের হাভেলি। ঘরে ঢুকেই আদিতি বলল, ড্যাড, এই বাড়িটা যেন 50 বছরের পুরনো। তারপর জানালার পাশে রাখা দাদুর চশমার ডিব্বাটা ফেলে দিল। হরিপাল বাবু ঘাবড়ে গিয়ে বললেন, আরে বিটিয়া, একটু সাবধানে। আদিতি বিরক্ত হয়ে বলল, দাদু, প্লিজ আমার রুমে এসে আমাকে ডিস্টার্ব করবেন না। হরিপাল বাবুর মনে যেন কেউ বড় পাথর ছুঁড়ে মারল। সন্ধ্যায় মঞ্জুরি কাজে এলে বলল, বাবুজি, আজ আপনাকে খুব দুঃখী লাগছে। হরিপাল বাবু শিশুর মতো কাপা গলায় বললেন, মঞ্জুরি, নিজের বাড়িতেই আমি অতিথি হয়ে গেছি, মনে হয় ছেলে আর আমার নেই। মঞ্জুরি 2 হাত জোর করে বলল, বাবুজি, ছেলে নিজেরই হয়, শুধু সময়ের হাওয়ায় একটু ভেসে গেছে, আপনি ভেঙে পড়বেন না, আমি তো আছি। ঠিক সেই সময় শ্রুতি বাইরে এসে মঞ্জুরিকে উপরের নিচে দেখে বলল, আপনি কাল থেকে সপ্তাহে শুধু 2 ঘন্টা আসবেন। আমাদের বাড়িতে কোনো গৃহকর্মীর বেশি ঘোরাফেরা আমাদের ভালো লাগে না। মঞ্জুরির মুখ শুকিয়ে গেল। হরিপাল বাবু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। মনে হলো কেউ তার বাড়ির প্রাণটাই ছিঁড়ে ফেলে দিল।
পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় শ্রুতি জোরে বলল, পাপা, আপনি বাচ্চাদের রুমে যাবেন না, আপনাকে দেখে ওরা অস্বস্তি বোধ করে। হরিপাল বাবু যেন পাথর হয়ে গেলেন। ধীরে বললেন, আমি তো শুধু ওদের দাদু, আমার থেকেই বা অস্বস্তি হবে কেন? শ্রুতি ঠান্ডা গলায় বলল, পাপা, আজকাল জেনারেশন গ্যাপ হয়, আপনি বুঝবেন না। হরিপাল বাবুর মনে হলো তার 60 বছরের জীবনকে এক বাক্যে মুছে দেওয়া হলো। সেই রাতটা হরিপাল বাবু খুব দেরি পর্যন্ত ছাদের উপর বসেছিলেন। নিচে গঙ্গার জল বয়ে যাচ্ছিল, হাওয়ায় হালকা ঠান্ডা, আর জানালা টপকে ভেসে আসছিল হাসির শব্দ। কিন্তু সেই হাসিতে এখন তার নামের কোনো জায়গা ছিল না। ধীরে ধীরে তিনি বললেন, যদি আমার থাকা বোঝাই হয় তবে আমি সরে যাই। তিনি একটা ছোট ব্যাগ তুলে নিলেন, ড্রয়ার থেকে কিছু টাকা রাখলেন এবং শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেলেন। মঞ্জুরি নিজের ঘরের জানালা থেকে সব দেখছিল। সে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে তার পা জড়িয়ে ধরল। বাবুজি, কোথায় যাচ্ছেন? একা কি করে থাকবেন? হরিপাল বললেন, যেখানে ইজ্জত থাকে না সেখানে থাকা ঠিক নয়। চল মঞ্জুরি, তোর বাড়ি চলে যাই, একটা কোনাই অনেক। এবং দুজনে অন্ধকার গলিপথ ধরে ধীরে ধীরে চলে গেলেন। মঞ্জুরির ছোট্ট ঘরে একটা পুরনো খাট, এক কোণে জ্বলছে প্রদীপ, হাওয়ায় দুলছে সুতির পর্দা। বাড়িটা ছোট, কিন্তু মনটা ছিল বিশাল। হরিপাল বাবুর কাছে এটাই বড় আশ্রয়। খাটে বসে তিনি বললেন, মঞ্জুরি, তোর ছোট্ট ঘরে আমার সরোজের গন্ধ পাই, সাদা মাটা, শান্তি আর আপনত্বের। মঞ্জুরি আঁচল দিয়ে হাত মুছতে মুছতে বলল, বাবুজি, গরিবের ঘর ছোট হয় ঠিকই, কিন্তু জায়গা থাকে মন থেকে। আপনি চিন্তা কইরেন না, আমি আছি তো। এই প্রথমবার হরিপাল বাবু গভীর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরদিন সকাল। মুম্বাই থেকে আসা অঙ্কিত আর তার পরিবারের ঘুম ভাঙতেই বাড়ি জুড়ে অদ্ভুত নীরবতা। না দাদুর ডাক, না চায়ের গন্ধ। যে শান্তি একসময় বাড়িতে মাতৃসম ছিল, আজ তা নেই। অদিতি প্রথম বলল, মম, দাদু কোথাও দেখা যাচ্ছে না। আরাব বলল, হয়তো গঙ্গার ধারে গেছেন। তখনই শ্রুতির চোখ পড়ল দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, আর জুতোও নেই। শ্রুতি ভয় পেয়ে গেল। অঙ্কিত, মনে হয় পাপা কোথাও চলে গেছেন। অঙ্কিত বলল, চলে গেছেন? কিন্তু কোথায়? অদিতি বলল, ড্যাড হয়তো মঞ্জুরি আন্টির বাড়ি, কাল রাতেও তো অনেকক্ষণ কথা বলছিলেন। শ্রুতির মাথায় যেন আগুন জ্বলে উঠল। অঙ্কিত, এই মঞ্জুরি আমার কখনোই পছন্দ নয়, এটা আমাদের পরিবারের নাক গলাচ্ছে। অদিতি বিরক্ত গলায় বলল, মম, দাদু তো ইমোশনালি তার সাথে অ্যাটাচড। আমার তো মনে হয় দুজনের কিছু একটা চলছে। এ কথা শুনে অঙ্কিতের বুক কেঁপে উঠল। এক প্রবীণ বাবা, এক সাধারণ বিধবা, আর তার নিজের সন্তানরা এমন বিষ ঠেলে দিয়েছে। সে নিজের সন্তানদের দেখে শিউরে উঠল। অঙ্কিত রাস্তায় বেরিয়ে পড়ল। মনে একটাই প্রশ্ন, আমার বাবা কোথায়? ভৈরব ঘাটের সেই গলিগুলোয় এক এক করে হাঁটছিল সে, চোখে দুশ্চিন্তা আর মনে অপরাধবোধ। এক দোকানদার বলল, সকালে তোমার পিতাজি মঞ্জুরি বোনের সাথে বেরিয়েছিলেন, খুব চিন্তিত লাগছিল। এ কথা শুনে অঙ্কিতের শরীর জমে গেল। মঞ্জুরির দরজায় পৌঁছে দেখল বাইরে ঠেস দিয়ে রাখা ঝাড়ু, ভেতরে জ্বলছে চুল্লি, আর এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছেন হরিপাল বাবু। অঙ্কিত দৌড়ে গিয়ে বাবার সামনে বসে কান্নায় ভেঙে পড়ল। পাপা, এটা কি? আপনি বাড়ি ছেড়ে কেন চলে এলেন? হরিপাল ধীরে বললেন, আমি বাড়ি ছাড়িনি বেটা, শুধু নিজের ইজ্জতের শেষ বাকি নিঃশ্বাসটুকু বাঁচানোর চেষ্টা করেছি। অঙ্কিত মাথা নিচু করল। পাপা, আপনি কি আমার উপর এত অবিশ্বাস করলেন? হরিপাল বলল, অবিশ্বাস তুমি করেছ, আমার উপর নয়, সম্পর্কের উপর। মঞ্জুরির নরম গলায় বলল, বাবুজি, রাগে কথা বাড়াবেন না। অঙ্কিত, তোমার পিতাজি ভেতর থেকে ভেঙে গেছেন। অঙ্কিত এক মুহূর্ত মঞ্জুরির দিকে তাকালো, সহজ, শান্ত, স্বচ্ছ।
যাকে তার পরিবার অ্যাফেয়ার বলে অপমান করেছিল। তার মনে লজ্জা চেপে বসল। এদিকে বাড়িতে শ্রুতি চিৎকার করছে, আমি পুলিশে রিপোর্ট করব। ও বুড়ো মানুষটা না জানি কি করেছে, হয়তো মঞ্জুরিকে টাকা দিয়ে আমাদের ওপর মামলাই করবে। অদিতি বলল, ড্যাডকে ফোন করুন, বলুন দাদু হয়তো পড়ে গেছেন। অথবা আরব ভয় পেয়ে বলল, দিদি এভাবে বলো না, দাদু ভালো। শ্রুতি গর্জে উঠল, ভালো? যে বার্ধক্যে এসে ন্যাকামি করছে এক দাসী ডোমেস্টিকের সাথে। এই বিষ যত ঢালা হচ্ছিল, অঙ্কিত ততই দূরে সরে যাচ্ছিল নিজের পরিবারের ভেতরকার নোংরামি থেকে। অঙ্কিত বাড়ি ফিরল। শ্রুতি দাঁড়িয়েছিল আগুনের মতো। কোথায় ছিলেন? আপনার পিতাজি ওই মঞ্জুরির বাড়ি কেন? অঙ্কিত কঠিন গলায় বলল, আমার বাবা যেখানেই খুশি যেতে পারেন, কারোর অনুমতি লাগে না। শ্রুতি স্তব্ধ হয়ে গেল। তারপর চেঁচিয়ে বলল, তাহলে এখন আপনিও সেই বুড়ি মেছেলের পক্ষে? অঙ্কিতের চোখে যেন শূন্যতা। যে মানুষ দুঃখে পাশে দাঁড়ায় সেটাই আসল পরিবার। শ্রুতি কেঁপে উঠল। অদিতি হতবাক। অঙ্কিত বলল, আমরা এমন নোংরা চিন্তায় ভরে গেছি যে প্রতিটা সম্পর্কে সন্দেহ দেখি, প্রতিটা মুখে খুঁত। অদিতি চিৎকার করে বলল, ড্যাড, দাদুকে বলুন সেই মেয়েটার থেকে দূরে থাকতে। অঙ্কিত গর্জে উঠল, এনাফ অদিতি, এনাফ। এই প্রথমবার সেই বাড়িতে কেউ জোরে সত্যি বলল। মঞ্জুরির ঘরে ছোট্ট রান্নাঘরে জ্বলছে হালকা আলো, মাটির গন্ধ আর বাইরে থেকে ভেসে আসা গঙ্গার ঠান্ডা হাওয়া, সব মিলে এক শান্ত পরিবেশ। হরিপাল বাবু চুপচাপ, অঙ্কিত মাথা নিচু করে বসে। মঞ্জুরি তাদের সামনে গরম চা রাখল। বাবুজি, ছেলে ফিরেছে, ভালো করে কথাটা বলুন। রিশতা রাগে নয়, বোঝাপড়ায় চলে। হরিপাল দীর্ঘশ্বাস ফেললেন। অঙ্কিত, আমি জানি তুমি খারাপ নও, সময় তোমায় বদলে দিয়েছে, আর আমাকেও। অঙ্কিত বাবার হাত ধরে বলল, পাপা, আমি আপনাকে আঘাত দিতে চাইনি, কিন্তু শ্রুতি, বাচ্চারা, সব মিলিয়ে মন খারাপ হয়েছিল। আমি বুঝতে পারিনি আপনার ব্যথা এত বড়। হরিপালের চোখ ভিজে গেল। বাবা, আমি তো শুধু বাড়ির একটা কোণ চেয়েছিলাম, এক প্লেট খাবার আর একটা শব্দ, পাপা খাবার খেয়ে নে, এইটুকুই। অঙ্কিতের বুক যেন কেটে গেল। এদিকে শাম হওয়া মাত্রই শ্রুতির সন্দেহ আরো বাড়ল। সে মঞ্জুরির বাড়ির বাইরে ঘুরে বেড়াতে লাগলো, মোবাইল হাতে। ফটো তুলবে, ভিডিও করবে, অঙ্কিতকে দেখাবো ও বুড়ো আর এই মেয়ে মানুষ কত নোংরা। তার মাথায় শুধু বদলা। মেয়ে অদিতি এসে বলল, মম, এই হাউসমেটের ক্যারেক্টারই খারাপ, দাদুকে আটকে ফেলেছে। শ্রুতি বলল, হ্যাঁ, এরকম মেয়েরাই তো পুরুষদের ফাঁদে ফেলে, বুড়ো হলেই বা কি। তাদের কথাগুলো হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল, যেন সম্পর্কগুলোকে কালো করে দিচ্ছিল। রাতে মঞ্জুরে গরম রুটি, লাউয়ের তরকারি, ডালের গন্ধ ছড়ানো খাবার ধরল। হরিপাল বললেন, মঞ্জুরি, এই বুড়ো বয়সে তুই বোন হয়ে আমাকে সামলেছিস, তোর ঘরে যে উষ্ণতা পাই নিজের ঘরেও পাই না। মঞ্জুরির চোখ ভিজে গেল। বাবুজি, যখন আমার ছেলে গেল আমিও ভেঙে পড়েছিলাম, কিন্তু ভগবান আমাকে একটা ভাই দিয়ে দিলেন। তুমি ভেঙে পড়লে আমারও মনটা ভেঙে যাবে। অঙ্কিত এটা শুনছিল। ভেতরে কোথা থেকে যেন অপরাধ বোধের ঢেউ উঠল। আমরা এই মহিলাকে কত ভুল বুঝেছিলাম। রাত 11টা, গঙ্গার ধারে হালকা ঠান্ডা হাওয়া। ঠিক তখনই অঙ্কিতের বাড়ি থেকে ফোন এলো, পাপা, তাড়াতাড়ি বাড়ি এসো, শ্রুতি অসুস্থ হয়ে পড়েছে। সে ছুটতে ছুটতে মঞ্জুরির বাড়িতে পৌঁছল। পাপা চলুন, শ্রুতি পড়ে গেছে, মাথা ফেটে গেছে। হরিপাল ভয় পেয়ে গেলেন। কি? চল বেটা। দুজন দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছল। বাইরে অদিতি কাঁদছিল।
দাদু প্লিজ তাড়াতাড়ি আসুন, মমির রক্ত পড়ছে। কিন্তু ভিতরে ঢুকে তারা অন্য দৃশ্য দেখল। শ্রুতি মেঝেতে পড়ে আছে, মাথায় চোট, রক্ত ঝরছে, আর তার আঙ্গুল শক্তভাবে একদিকে ওঠানো। এই বুড়ো মানুষটা এসেছে, এই আমাকে ঠেলে ফেলেছে। অদিতি চিৎকার করে উঠল, ড্যাড দেখুন, দাদু মমিকে মারতে এসেছিল। হি ট্রাইড টু কিল হার। হঠাৎ করে পুরো বাড়িটা একটা আর্ত চিৎকার, অভিযোগ আর আতঙ্কে ঝড়ে ভরে উঠল। অঙ্কিতের পা কাঁপছিল। শ্রুতি, তুমি কি বলছো? পাপা তো সারা রাত মঞ্জুরির বাড়িতে ছিলেন। কিন্তু অদিতি আরো জোরে চিৎকার করলো, ড্যাড, দাদু মিথ্যে বলছে, ওর মঞ্জুরির সাথে অ্যাফেয়ার আছে। রাতে চুপচাপ এসেছিল আর মমির সঙ্গে ঝগড়া শুরু করে। হরিপালের বুকের ভেতরটা যেন থেমে গেল। বেটা, আমি আমি কি আমার বৌমার উপর হাত তুলব? তোমরা এসব কি বলছো? কিন্তু শ্রুতির ব্যথা আর রক্ত দেখে অঙ্কিত ততক্ষণে দ্বিধায় ভেঙে পড়েছে। এক প্রতিবেশী পুলিশ ডেকে ফেলল। পুলিশ ঢুকে জিজ্ঞেস করলো কে ধাক্কা দিয়েছে। অদিতি না ভেবে সরাসরি আঙ্গুল তুলে দিল, এই দাদু, এই মমিকে মারতে চেয়েছিল। ঠিক তখনই মঞ্জুরি দৌড়ে এসে বলল, না বাবুজি, সারা রাত আমার বাড়িতেই ছিলেন, এটা মিথ্যে। অদিতি গর্জে উঠল, তুই চুপ থাক, তুই দাদুকে ফাঁসাচ্ছিস, তুই সব করিয়েছিস। আর পুলিশ হরিপালকে গ্রেফতার করে ফেলল। ঠান্ডা হাতকড়া তার কবজিতে আটকানো হলো। তার মুখে যেন লেখা, নিজেরাই আজ আমাকে লজ্জা দিল। অঙ্কিত কেঁদে উঠল, পাপা, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। মঞ্জুরির আর্ত চিৎকার, ন্যায় কোথায়, সত্যি কোথায়? এ বুড়ো মানুষটাকে মিথ্যে অভিযোগে ধরে নিয়ে যাচ্ছ। কেউ শুনল না। হরিপাল যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি শুধু একবার পিছনে তাকালেন। অঙ্কিত, আমি কখনো কিচ্ছু চাইনি তোমার কাছ থেকে, শুধু একটু সম্মান, সেটাও তুমি ছিনিয়ে নিলে। অঙ্কিত মাটিতে ভেঙে পড়ে গেল। মঞ্জুরি হাউমাউ করে কাঁদল। আর সেই রাতে বারাণসীর বাতাস হয়তো প্রথমবার এত ভারী হয়ে উঠেছিল। ভোর রাত, ভৈরবঘাট। গঙ্গার ঠান্ডা হাওয়া আর থানাঘরের অন্ধকার। হরিপাল মিশ্র বসে আছেন হাতে হাতকড়া নিয়ে। শুধু ধাতুর টুকরো নয়, ভাঙা বিশ্বাসের শব্দ যেন তা। মনে শুধু একটাই ছবি, স্বর্গত স্ত্রী সরোজ, তুমি থাকলে আমার হাত ধরে নিতে। বাইরে মঞ্জুরি বসে, হে ভগবান, এই বুড়ো মানুষটা কি অপরাধ করেছিল? বাড়ি থেকে বের করলো, এখন জেলেও দিল। কনস্টেবল বলল, মাই রাতভর এখানে বসে আছেন, সকালে আসবেন। মঞ্জুরি ফিসফিস করল, ভাই, যখন লোহার শেকলের ভেতরে, আমি বাড়ি গিয়ে কি করব? হাসপাতাল। শ্রুতির মাথায় গভীর চোট, তবে প্রাণ শঙ্কা নেই। অদিতি আর আরব বাইরে বসে। আরব কাঁদছে, দিদি, দাদু এটা করতে পারে না, দাদু কাউকে আঘাত দেয় না। অদিতি বিরক্ত, চুপ, তুই কি জানিস সম্পর্ক কেমন হয়? ওই বুড়ো মানুষটা শুধু ঝামেলা। তবুও তার অন্তরে অজানা ভয় আর অপরাধ বোধ ধীরে ধীরে বাড়ছিল। প্রভাত। অঙ্কিত পুলিশের কাছে ছুটে গেল। সেখানে হরিপাল কোনায় বসে শান্ত, ভাঙা অথচ দৃঢ়। অঙ্কিত পায়ের কাছে পড়ে গেল, পাপা, মাফ করে দিন, বড় অন্যায় করেছি। হরিপাল শান্ত গলায়, বেটা, মানুষ ভুল করলে ছোট হয় না, ভুল থেকে শিখলে বড় হয়। ওঠো, আমি পাথর নই। ঠিক তখনই প্রতিবেশী গুলসান আন্টি দৌড়ে এসে বললেন, অঙ্কিত বেটা, আমি সব দেখেছি। অঙ্কিত স্তব্ধ। কি দেখেছেন? তিনি বললেন, ঘটনার সময় তোমার পিতাজি বাড়ির ভেতর ছিলেনই না। আমি জানালা থেকে দেখেছি, রাত 10:30টায় মঞ্জুরির বাড়িতে বসেছিলেন উনি। আর শ্রুতি ফোনে কিছু রেকর্ড করতে গিয়ে পা ফসকে পড়ে যায়। অঙ্কিতের বুক কেঁপে উঠল, হে ভগবান, আমি নিজের বাবার সঙ্গে কি করেছি?
সে ছুটে গেল এসএইচওর কাছে। স্যার, আমার বাবা নির্দোষ, সিসিটিভিও আছে। দোকানের সিসিটিভিতে রাত 12:02 মঞ্জুরি ও হরিপালের ফুটেজ দেখা গেল। এসএইচও বললেন, মানে মহিলা মিথ্যে বলেছে? অঙ্কিত ভাঙা গলায়, হ্যাঁ স্যার, ভয়, রাগ আর ভুল বোঝাবুঝিতে ভুল কথা বলেছে। মঞ্জুরির চোখ ভেজা, স্যার, এই বুড়ো মানুষটা কাউকে ধাক্কা দেবে? নিজের কান্নাও সামলাতে পারে না। হরিপাল মুক্ত হলেন, কিন্তু তার হৃদয়ের শৃঙ্খল তখনও অটুট। বাড়ি ফেরা। দরজায় দাঁড়িয়ে ছিল অদিতি, ফোলা চোখ, ফ্যাকাশে মুখ। দাদু, আই এম সরি। হরিপালের মুখে ব্যথা, মায়া, করুণা। বিটিয়া, ভুল মানুষ করে, ক্ষমা ভগবান করেন। অদিতি ভেঙে পড়ে। আরব দৌড়ে জড়িয়ে ধরল, দাদু, আমাদের ছেড়ে যাবেন না। শ্রুতির জাগরণ। হাসপাতালের কক্ষ নিস্তব্ধ, মনিটরের বিপ। শ্রুতি চোখ খুলতেই সবাই সামনে। হরিপালের চোখে জল, রাগ নেই, শুধু মমতা। শ্রুতি কাপা কণ্ঠে, পাপা, আমি আপনার ওপর অভিযোগ করলাম। হরিপাল কোমল গলায়, বেটি, চোট তোমার লেগেছে, দোষ কার সেটা পরে দেখা যাবে, আগে তুমি সুস্থ হও। শ্রুতির চোখ ভিজে গেল, আমি আপনার প্রতি কত অবিচার করেছি। অদিতি পা ধরে কাঁদল, দাদু, আমার কারণে আপনাকে জেলে যেতে হলো। আমি মিথ্যে বলেছিলাম, আমি ভয় পেয়েছিলাম। হরিপাল মাথায় হাত রেখে বললেন, ভয় মানুষকে ভুল করায় বিটিয়া, ক্ষমা তাকে আবার সঠিক পথে ফেরায়। মঞ্জুরি কোনায় দাঁড়িয়ে বসে বলল, বাবুজি, যদি আমার কারণে আপনার বাড়িতে ভাঙন ধরেছে, আমি এখনই চলে যাই। হরিপাল চমকে বললেন, মঞ্জুরি, তুমি চলে গেলে এই বাড়িতে আর কোনোদিন আপন ভাব ফিরবে না। অঙ্কিত বলল, আন্টি, আপনি এই বাড়ির রেখা, যদি আমাদের ক্ষমা করে থাকেন তবে আজ বাবা আমাদের ক্ষমার আসল অর্থ শিখিয়েছেন। শ্রুতি কাপা গলায় বলল, আমি আপনাকে বোঝা ভেবেছিলাম পাপা, ভাবতাম আপনি বাচ্চাদের ওপর খারাপ প্রভাব ফেলছেন, কিন্তু আজ বুঝলাম আপনি তো তাদের জীবনে আসল সংস্কার রেখে যাওয়ার মানুষ। হরিপালের চোখ ভিজে গেল। তিনি ধীরে বললেন, বেটি, বাড়ি বুড়োদের কারণে ভাঙে না, মানুষের মন বদলালে ভাঙে। শ্রুতি কাঁদতে লাগলো, বাবা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি সারা জীবন নিজেকে দোষ দিতে থাকব। হরিপাল ভাঙা গলায় বললেন, মেয়ে, আমি কি করে না ক্ষমা করি? যে ঘর ভেঙে গিয়েছিল তাকে জোড়া না লাগিয়ে আমি মরতেও পারবো না। শ্রুতি প্রথমবার বাবার পায়ে হাত রাখল, বাবা, বাড়ি ফিরে আসুন। 3 দিন পরে হরিপাল বাবুকে বাড়িতে আনা হলো, কিন্তু এবার সেই পুরনো বাড়িটা আর আগের মতো ছিল না। ওই ঘরে আর রাগের পুরনো হাওয়া ছিল না, বরং ছিল নতুন সংবেদনশীলতার গন্ধ। মঞ্জুরি ঘরে পুজোর প্রদীপ জ্বালাচ্ছিল, অদিতি রান্নাঘরে চা বানাচ্ছিল, দাদুর পছন্দের আদাওয়ালা চা। আরব বাইরে দাঁড়িয়ে বলল, দাদু, আজ আপনার খাট আমি পাতব। শ্রুতি দরজায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, বাবা, আমি বড় ভুল করেছি, কিন্তু আজ থেকে আপনার পুত্রবধূ বদলে গেছে। হরিপাল হাসলেন, বেটি, মানুষ সেই বড় হয় যার ভুল স্বীকার করার শক্তি থাকে। অঙ্কিত বলল, পাপা, আমি চাকরি ছেড়ে এখানেই চলে আসি, আপনি আর একা থাকবেন না। হরিপাল হেসে উঠলেন, বোকা ছেলে, যে ছেলে বাবাকে বোঝা ভাবে সে ভুল, আর যে বাবা নিজেকে বোঝা ভাবে সেও ভুল। তুই নিজের কাজ কর, আমি কিছুদিন এখানে, কিছুদিন তোর কাছে থেকেও নেব, কিন্তু সম্পর্ক সবসময় হৃদয় দিয়ে জুড়ে থাকা উচিত। অঙ্কিতের চোখ ভিজে উঠল। সন্ধ্যায় পুরো পরিবার গঙ্গার ধারে বসেছিল, লাল আগুন রঙা সূর্য পানিতে ভাসছিল। অদিতি ধীরে বলল, দাদু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হরিপাল হেসে বললেন, কর বেটি।
আপনি কি আর কখনো রাগ করবে? হরিপাল তার মাথায় হাত রেখে বললেন, আমি কেন রাগ করব? তোমার আই এম সরিতে এত ভালোবাসা ছিল যে আমার সারা জীবনের রাগ ভেসে গেল। আরাব বলল, দাদু, মঞ্জুরি আন্টি এখন আমাদের সঙ্গে থাকবেন না? মঞ্জুরির লজ্জায় বলল, আরে না বেটা, আমি তো শুধু। অদিতি মাঝখান থেকে বলল, দাদু বলেছিলেন না, সম্পর্ক রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে তৈরি হয়। তাহলে আপনিও আমাদের দিদার মতোই হবেন। মঞ্জুরির চোখে জল এসে গেল। সে বলল, ভগবান এভাবেই ঘর জোড়ে বেটা। হরিপাল গঙ্গার দিকে তাকালেন। সরোজ, দেখো, তুমি নেই, কিন্তু তোমার দেওয়া ভালোবাসা আজও এই ঘরকে জুড়ছে। হাওয়ায় এক মুহূর্তের নীরবতা, তারপর বাচ্চাদের হাসি। একটা পরিবার যা ভেঙে গিয়েছিল, আজ সেই পরিবার আবার জুড়ে গেল, ক্ষমতার একটা ছোট পথ ধরেই। ভুল করার থেকে বড় পাপ হলো ভুল স্বীকার না করা, আর ক্ষমা করার থেকে বড় পুণ্য হলো ভাঙা মনকে আবার জোড়া লাগানো। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে নিজের নাম ও শহরের নাম লিখুন, যাতে আমরা বুঝতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে একটি নতুন আবেগঘন গল্প নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন আর আপনার সম্পর্কগুলোকে সময় দিন।